আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নবনির্বাচিত 297 সংসদ সদস্য ও গণভোটের ফলাফলের গ্যাজেট প্রকাশ। 2-1 দিনের মধ্যে এমপিদের শপথের পর সরকার গঠন করবেন তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারেক রহমান হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বললেন নেতারা। নির্বাচনে বিএনপির জয়ে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, চীন সহ বিভিন্ন দেশের অভিনন্দন। তারেক রহমানকে ফোন করে নরেন্দ্র মোদী ও শেহবাজ শরীফের শুভেচ্ছা। কিছু আসনে অনিয়মের অভিযোগ করে ভোট পুনঃগণনা করতে জামাত আমিরের দাবি। ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করলে ছাড় নয় বলে হুঁশিয়ারি। এবং কৃষির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগে চট্টগ্রামে ওয়েল অ্যাগ্রো ফার্মের ব্যতিক্রমী আয়োজন। শিশু কিশোরদের মাটির কাছাকাছি আনার উদ্যোগ। সুধী দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে এবং শুরুতেই থাকছে ইস্পাহানি মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297 আসনে বিজয়ীদের গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন ফলাফল অনুমোদন দেওয়ার পর ইসি সচিব আক্তার আহমেদের সয়ে শুক্রবার রাতে গ্যাজেট প্রকাশ করা হয়। একই সাথে গণভোটের ফলাফলেরও গ্যাজেট প্রকাশ করা হয়েছে। ভোট হওয়া 299 আসনের মধ্যে 297 আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের 2টো আসনের ফলাফল পরে দেওয়া হবে। জামাতের প্রার্থীর মৃত্যুতে আগেই শেরপুর 3 আসনে নির্বাচন স্থগিত করা হয়। গ্যাজেট প্রকাশ হওয়ায় শিগগিরই নির্বাচিতদের শপথ পড়ানোর উদ্যোগ নেবে সরকার। সামনে রমজান থাকায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এর আগে শুক্রবার দুপুরে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, সংসদ নির্বাচনে ভোট পড়েছে 59.44%। এ হার 297 আসনের প্রাপ্ত ভোটের ভিত্তিতে, আর গণভোটে প্রদত্ত ভোটের হার 60.2%। 299 আসনের গণভোটের তথ্য একীভূত ফলাফলে এ হার। 2-1 দিনের মধ্যে এমপিদের শপথের পর সরকার গঠন করবেন তারেক রহমান। নির্বাচিত এমপিদের নাম গ্যাজেট প্রকাশের পর তাদের শপথের আয়োজন করবে সংসদ সচিবালয় এবং বঙ্গভবনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজন করবে মন্ত্রিপরিষদ বিভাগ। চকর মালিতার রিপোর্ট। 17 বছরের নির্বাসন থেকে দেশে ফেরার 5 দিনের মধ্যে মায়ের মৃত্যু। শোক বুকে চেপেই জাতীয় নির্বাচনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে এলো ভূমিধস বিজয়। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিজয়ের আনন্দ, যাতে মানুষ নিরাপদ বোধ করে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁয়ে নিজের নির্বাচনী এলাকায় ভোটারদের অভিনন্দন জানানোর পাশাপাশি বিপুল বিজয় প্রসঙ্গে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান দলের মহাসচিব। গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মুক্ত একটা সমাজের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে এবং তারই যে বহিঃপ্রকাশ হচ্ছে জনগণের বিএনপির প্রতি ভালোবাসা হচ্ছে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি। বিকেল নাগাদ ঢাকায় পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দলের নির্বাচিত অন্য এমপিরাও শপথের জন্য এখন ঢাকার পথে অথবা এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন। প্রথা হচ্ছে বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ পড়াবেন। তবে দ্বাদশ সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে অন্তরালে আছেন। আর
ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু কারাবন্দী। বিশেষজ্ঞরা বলছেন, স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত কেউ নির্বাচিতদের শপথ পড়াবেন। বিধি অনুযায়ী রাষ্ট্রপতি কাউকে মনোনয়ন না দিলে বা মনোনীত কেউ শপথ না পড়ালে 3 দিন পর প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারেন। শপথের পরপরই ঘোষণা হবে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নাম। নিরঙ্কুশ বিজয়ী হিসেবে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচন করবে। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমানকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে হবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ। একই সঙ্গে তার সরকারও শপথ নেবে। এর মাধ্যমে প্রায় 2 দশক পর সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 1991 সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর এটা হবে 4র্থ বিএনপি সরকার। পরে সংসদ অধিবেশন শুরু হলে বাংলাদেশ এমন 2 জন রাজনীতিককে সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা হিসেবে দেখবে, যারা প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তিনি ঢাকা ও বগুড়ার 2টি আসনে জয়ী হয়েছেন। নির্বাচনের পরের দিন ব্যস্ততায় সময় কেটেছে তারেক রহমানের। দফায় দফায় করেছেন বৈঠক। নবনির্বাচিত এমপি ও দলের অনেক নেতা দেখা করেছেন তার সঙ্গে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। শাকির আদনানের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনে জয়ের আভাস পাওয়ার পর বিজয় উৎসব না করে দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দুপুরে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসা থেকে নেভি মসজিদে জুমার নামাজ আদায় করেন বিএনপির চেয়ারম্যান ও পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে গুলশান কার্যালয়ে যান তিনি। সেখানে তার সঙ্গে দেখা করতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশের বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার জন্য সারা বিশ্ব অপেক্ষা করছিল, শুধু বাংলাদেশের মানুষ নয়। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। 2-1টি ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উল্লেখ করার মতো তেমন কোনো ঘটনা ছিল না। বলতে গেলে শতকরা শতভাগই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগকে দেশের জনগণ রিজেক্ট করেছে। প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কাজ করবে বিএনপি। The people of the country, they knows this is very much inclusive election, and if you like to mention the exclusion of Awami League and etc., people have rejected through the mass uprising in last August 2024, and they are being prosecuted, and also the investigation is going on as against the political party Awami League. This is on process, under process. I hope the prosecution will file the allegations against the Awami League as party. Foreign Ministry of Bangladesh and Foreign Ministry of India. We also ask the government of India to please send her back for facing the trial in our country. আমরা কোনো কান্ট্রি সেন্ট্রিক, কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে, এবং কোনো কান্ট্রি সেন্ট্রিক, কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। প্রায় 2 যুগ পর সরকার গঠন করতে যাওয়া বিএনপির বিজয়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন নেতাকর্মীরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে আকিজ ইস্পাত ভোটের হিসাব 360।
জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের সময় ঢাকা ৮ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনেক মিথ্যাচার করেছে বলে জানিয়েছেন ওই আসনে বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচনে বিজয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। চ্যানেল আয়ের খায়রুল ইসলাম তুফানকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে মির্জা আব্বাস এসব কথা বলেন। আর এলাকার মানুষ দুজন আমাকে অনেক আগে থেকে ছোটবেলা থেকে চেনে, আমাকেও চেনে, আমার পরিবারকেও চেনে। তারা এলাকায় আমার পরিবার মোটামুটি পরিচিত এবং এলাকার জনগণও চেনে, আমাকেও চেনে, আমার ভালো মন্দ সবই এলাকার লোকজন জানে। সুতরাং তারা যেভাবে আমার ভোটটা দিয়েছে আমি মনে করি তারা চিন্তা ভাবনা করে বুঝে শুনে ভোটটা দিয়েছে। তা আমি প্রথমেই আমার এলাকার জনগণ, মা বোন, নতুন জেনারেশন যাকে জেনজি বলা হয়, জেনারেশন জেড জি, আমি সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। ওনারা যে কষ্ট করে গেলেন ওখানে পোলিং সেন্টারে এবং অনেক দেরি করে তারা মানে ভোটের অধিকার প্রয়োগ করলেন, আমি যেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রতিপক্ষ আমাকে ভিন্নভাবে যা কখনো এই এলাকার কিংবা দেশের লোক দেখে নাই, শোনে নাই, জানে নাই, এই সমস্ত অপবাদগুলো দিয়ে আমাকে ভিন্নভাবে চিত্রায়িত করার চেষ্টা করেছে। এটাই দেশের লোকজন নিতে পারে নাই, সহজভাবে নিতে পারে নাই। তো এই জন্য জনগণ একটু টেনশনে ছিল যে ওই লোকটার কথা জনগণ বিশ্বাস করেছে কিনা। অপতথ্য, অন্যায় একটা দোষারোপ করা, এগুলাই জনগণ নিতে পারে নাই। তো এই জন্য তার ভাবছিল এটা রেজাল্ট কী হবে, জনগণ কি মিথ্যা কথা গ্রহণ করলো নাকি সত্যিটা জবাব দেবে তারা কোনটা, মানে কোনটা। তো এখন আমার যেটা বিশ্বাস, জনগণ তার মিথ্যা কথা জবাব দিয়ে দিয়েছে। ও আমার সন্তানদের চেয়ে অনেক ছোট। আমার যে সবচেয়ে ছোটো যে ছেলে আছে তার চেয়ে 2-1 বছরের বড় এই ছেলেটা। তো ওদেরকে আমরা আদর করতে পারি, ওরা আমার আদরের বিষয়। কিন্তু এই ছেলেটাই যখন যন্ত্রণাদায়ক হয়ে ওঠে তখন কি খারাপ লাগে না? সেটি আমার খারাপ লেগেছে যে সে তার বাবার বয়সী কিংবা তার চাচার বয়সী কিংবা তার দাদার বয়সী এমন একজন লোক সম্বন্ধে মিথ্যা কথা বলতেছে, টুপি পরে, পাঞ্জাবি পরে, মুসলমানের লিবাস নিয়ে অনর্গল মিথ্যা কথা বলতেছে, অনর্গল। তো এটাই খারাপ লেগেছে আমার কাছে। তো আমি বলবো যে তোমাদের বয়স কম, পৃথিবীর অনেক কিছু দেখো নাই, অনেক কিছু জানো না। এই বয়সে ধরাকে সরা জ্ঞান করা যায়, কিন্তু আসলে তো বিষয়টা তা না। ধরা সবসময় সরা নয়, এটা ওদের বুঝতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে অভিনন্দন জানাচ্ছে বিভিন্ন দেশ। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, চীন ও মালয়েশিয়া সহ কয়েকটি দেশ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যাযাবর মিন্টুর রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের অভিনন্দনে সিক্ত হচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তারেক রহমানকে ফোন করার তথ্য নিজেই জানিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেল পোস্টে জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলে আনন্দিত তিনি। নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টায় সমর্থন দেবেন তিনি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে নরেন্দ্র মোদী বলেন, আগামী দিনে দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো অর্জনে উভয় দেশ একযোগে কাজ করে যাবে। বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি তারেক রহমানকে ভাই হিসেবে উল্লেখ করেন। ভারতের কংগ্রেস পার্টির সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিনন্দন বার্তায় বলেছেন, ভারতের জনগণ সবসময় গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশেই থাকবে। তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন।
দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। শুভেচ্ছা বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, বাংলাদেশের নতুন সরকারের সাথে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে আগ্রহী পাকিস্তান। সফল জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং নির্বাচনে জয়ের জন্য বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে চীন। শুভেচ্ছা বার্তায় চীনা দূতাবাস উল্লেখ করে বাংলাদেশের নতুন সরকারের সাথে একসাথে কাজ করা এবং সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে চীন। নির্বাচনে জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ফেসবুকে দেওয়া বিবৃতিতে তিনি বিএনপির বিজয়কে গণতন্ত্রের জয় হিসেবে উল্লেখ করে বলেন, এই জয় দুদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে। যাযাবর মিন্টু, চ্যানেল আই। দেশের বিভিন্ন স্থানে 11 দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করা হচ্ছে অভিযোগ করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অবিলম্বে ফ্যাসিবাদী আচরণ বন্ধ না হলে প্রয়োজনে রাজপথে নামা হবে। শুক্রবার রাতে 11 দলীয় জোটের বৈঠক শেষে জামাত আমির বলেন, যেসব আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে সেসব আসনে তদন্ত ও নিয়মতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেউ ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনায় দলের নীতি নির্ধারণী পরিষদ সহ বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাতে 11 দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে জামায়াত আমির জানান, যেসব আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে সেসব আসনে নিয়মতান্ত্রিক পদক্ষেপ নিতে হবে। আমরা নির্বাচনের আগে যা বলেছি তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা বিনয়ের সাথে বলবো, এ সমস্ত অপকর্ম এখন বন্ধ করুন, এখন, রাইট নাও। আমরা আপনাদের সদিচ্ছা দেখতে চাই। নিশ্চয়ই আপনাদের নেতৃত্ব আছে, কমান্ড আছে, আমরা তার বাস্তবায়ন দেখতে চাই। আমরা এই সমস্ত ঘটনা যেগুলা ঘটেছে গতকাল থেকে আজ পর্যন্ত সবগুলার আমরা তীব্র নিন্দা জানাই। প্রশাসনকে ব্যবহার করে সুনির্দিষ্ট আসন টার্গেট করে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। ভোট সুষ্ঠু একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। বিজয়ী ঘোষণা করা হয়েছে যাদেরকে, বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা করা তাদের প্রধান দায়িত্ব। তারাই যদি দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয় তাহলে দেশের জন্য সেটা হবে সবচেয়ে হতাশাজনক বিষয়। আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জুলাই বিপ্লবের চেতনাকে যদি ধ্বংস করার চেষ্টা করা হয় তাহলে সেখানে আমরা আনকম্প্রোমাইজ থাকব। গণভোটে সংখ্যাগরিষ্ঠ রায় বাস্তবায়নে কেউ এড়িয়ে চলতে চাইলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন 11 দলীয় জোটের নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। রংপুর 4 ও 6 আসনের নির্বাচনে কারচুপি ও হামলার প্রতিবাদে এবং ভোট পুনঃগণনার দাবিতে সড়ক অবরোধ এবং ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। শুক্রবার বিকেল থেকে রংপুর 4 আসনের কাউনিয়ার হারাগাছ ও পীরগাছায় সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। রংপুর 6 আসনে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করা হয়। পরে সংবাদ সম্মেলন করেন রংপুর 4 আসনের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা এবং 6 আসনের সাইফুল ইসলাম। ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদেরকে পরাজিত দেখানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তারা। অপরদিকে রংপুর 4 আসনে বিজয়ী 11 দলীয় জোট প্রার্থী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেছেন, তার নির্বাচনী এলাকায় এনসিপির নেতাকর্মী সমর্থকদের মারধর ও বাড়িঘরে হামলা চালানো হয়েছে। শুক্রবার রাতে নগরীর জুলাই চত্বরে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। যে বাংলাদেশে কোনো সিট যদি না পায়, এই সিটটা পাওয়ার 150 সেইখানে আমাকে যেভাবে আমার অন্যায় করা হইল,
যেভাবে আমার রায়কে তারা চুরি করলো, এই রায় আমি ফিরে পেতে চাই। আমার রংপুর 4 আসনে যা ঘটছে তার দায়ভার তারেক রহমানকে নিতে হবে। যে কোনো সময় তারা আমাকে মেরে ফেলতে পারে, এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে। আমি ভয় পাই না, জানের মায়া আমি করি না, আমার কোনো নেতাকর্মী জানের মায়া করে না। যাচ্ছে অন্যান্য সংবাদে। শহরের কংক্রিটের ভিড়ে কৃষির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ তৈরি করতে চট্টগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ওয়েল অ্যাগ্রো ফার্ম। উদ্যোক্তারা বলছেন, অ্যাগ্রো ট্যুরিজম, হাতে কলমে কৃষি শেখা আর কৃষি পণ্যের ভ্যালু অ্যাড, এই 3 স্তম্ভে দাঁড়িয়ে শহরের মানুষ, বিশেষ করে শিশু কিশোরদের কৃষির খুব কাছাকাছি নিয়ে আসতেই এই উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। শহরের মাঝখানে যেন এক টুকরো গ্রাম, ফল ফসলের ক্ষেত, ডেইরি খামার, মাছের পুকুর, সব কিছু মিলিয়ে চট্টগ্রামের মোহরা এলাকায় এই ওয়েল অ্যাগ্রো ফার্ম। 12.5 বিঘা জমিতে গড়ে ওঠা এই ফার্ম কৃষি উৎপাদনের পাশাপাশি এখন ব্যস্ত এক কৃষি পর্যটন কেন্দ্র। শহরের মানুষ এখানে আসছেন মানসিক স্বস্তি নিতে, আর পাচ্ছে নিরাপদ আর তরতাজা খাবার। আমাদের দেশে বাচ্চারা সবজি দেখে, সবজি বাগান দেখেনি, মালটা কোথায় হয় দেখেনি, গরুর দুধ দেখছে কিন্তু গরু কিভাবে বড় হয় সেটা দেখেনি। তো আমার একটা ইচ্ছে যে স্কুলের বাচ্চারা এখানে এসে গ্রাম দেখবে, কারণ আমাদের পূর্বপুরুষ সবাই তো গ্রাম থেকে আসা। নেচারকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, যেন সবুজ ছুঁয়ে যায় সবাইকে, এরকম একটা পরিবেশ আমি রাখার চেষ্টা করছি। থাকার জন্য এখানে একটা রিসোর্টের মতো করার ইচ্ছা আছে। এই উদ্যোগের সবচেয়ে বড় দিক হচ্ছে শিশু কিশোরদেরকে কৃষির সঙ্গে যুক্ত করা। এখনকালের বাচ্চারা অনেক স্ক্রিন, গ্যাজেট এসবের প্রতি অনেক বেশি ঝুঁকে পড়ছে। তো তখনই আমাদের আসলে আমার আম্মু, আমরা সবাই চিন্তা করেছি একটা কিছু করা দরকার ওদের জন্য। তখন আমরা চিন্তা করেছিলাম আমি আর আমার বোন মিলে যে বাচ্চারা আসবে, বাচ্চারা খেলবে, বাট বড়রাও যেটা এত এনজয় করবে সেটা আসলে ওভাবে বোঝা হয়নি। মাথায় কখনো আসেনি যে এই জায়গায় আমরা একটা অট্টালিকা বা এমন কোন একটা কমার্শিয়াল স্পেস করে ফেলবো। এখনো হয়তো আসেনি। প্রিটি শিওর সামনেও আমরা চাই না এমন কিছু হোক। কৃষি পণ্যের মূল্য সংযোজনও গুরুত্ব পাচ্ছে ওয়েল অ্যাগ্রো ফার্মে। নূতন প্রজন্মকে কৃষিমুখী করা, অন্যদিকে নগরের মানুষকে কৃষির ঐতিহ্যের সাথে আবদ্ধ করা, এই কারণে এটি অত্যন্ত লাক্সই একটি উদ্যোগ। প্রয়োজন কৃষি উৎপাদন ব্যবস্থা সম্প্রসারণের সাথে গ্রাম এবং শহরের কৃষির দূরত্বকে কমিয়ে আনা। এর ফলে টেকসই কৃষি এবং এর ভ্যালু চেইনকে সম্প্রসারণ করার জন্য ফ্যামিলি ফার্মগুলো ভবিষ্যতে নগরের কৃষি উন্নয়নে ভূমিকা রাখবে। চট্টগ্রামের চাঁদগাঁও থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। শুধু দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। নেত্রকোনায় দিন দিন বাড়ছে সরিষার চাষ। চলতি মৌসুমে 1432 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ফলন ভালো হওয়ায় প্রতি হেক্টরে সরিষা উৎপাদন হয়েছে 2 টন হারে। এবারে প্রকৃতি সংবাদ। প্লাস্টিক আগ্রাসনও সুনামগঞ্জে টিকে আছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। প্রজন্মের পর প্রজন্ম ধরে আবহমান বাংলার এই ঐতিহ্য ধরে রেখেছেন এই অঞ্চলের নারীরা। তৈরি করছেন কলস, হাঁড়ি, পাতিল, পুতুল সহ বিচিত্র মাটির পণ্য। তবে জীবনযাত্রা বদলের স্রোতে চাহিদা কমে যাওয়ায় পেশা ছাড়ছেন অনেকেই। ধুঁকতে থাকা মৃৎশিল্প রক্ষায় প্রণোদনা সহ প্রয়োজনীয় সহযোগিতার কথা জানিয়েছে বিসিক। সংবাদ শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নবনির্বাচিত 297 সংসদ সদস্য ও গণভোটের ফলাফলের গ্যাজেট প্রকাশ। 2-1 দিনের মধ্যে এমপিদের শপথের পর সরকার গঠন করবেন তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারেক রহমান হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বললেন নেতারা। নির্বাচনে বিএনপির জয়ে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, চীন সহ বিভিন্ন দেশের অভিনন্দন। তারেক রহমানকে ফোন করে নরেন্দ্র মোদী ও শেহবাজ শরীফের শুভেচ্ছা। কিছু আসনে অনিয়মের অভিযোগ করে ভোট পুনঃগণনা করতে জামাত আমিরের দাবি।
ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করলে ছাড় নয় বলে হুঁশিয়ারি। এবং কৃষির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগে চট্টগ্রামে ওয়েল অ্যাগ্রো ফার্মের ব্যতিক্রমী আয়োজন, শিশু কিশোরদের মাটির কাছাকাছি আনার উদ্যোগ। শুধু দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ আয়োজন এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।